6 দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়ন মামলার চার্জ গঠন। নানা অজুহাতে রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রেখেছে মিয়ানমার। জেকেজির সাবরিনার 2টি এনআইডি পেয়েছে দুদক, ইসিকে চিঠি। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা 3টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। ইতিহাস আপন গতিতে চলে, তাকে কখনো মুছে ফেলা যায় না। 6 দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এই 6 দফায় কি ছিল? বাঙালির মুক্তির সনদ 6 দফা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক সেই 6 দফার উপর অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত 7 জুন, যার আয়োজক ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। বুধবার কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেগুনবাগিচার মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের সেই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ভাগ্য এইটুকু যে যেখানে নিজে উপস্থিত থেকে পুরস্কারটা হাতে তুলে দেওয়া বা যদি উপস্থিত থাকতে পারতাম তবে আরো খুশি হতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আছে করোনা ভাইরাস নামে এমন একটা ভাইরাস সারা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী দেখা গিয়েছে যে আমাদের সেখানে স্বাভাবিক জীবনযাত্রাই অনেকটা অস্বাভাবিক হয়ে গেছে। এবং আমাদেরকে যেমন জাতির পিতার জন্ম শতবার্ষিকীর ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, সেই কর্মসূচিগুলো আমাদেরকে ডিজিটাল পদ্ধতিতেই করতে হলো শেষ পর্যন্ত, কারণ করোনা ভাইরাসের কারণে কারো জীবনটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইনি। বঙ্গবন্ধুর 6 দফা খুব কম সময়েই জনপ্রিয়তা পেয়েছিল। অনুষ্ঠানে সেই সময়ের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। এবং 6 দফা প্রণয়নটা এটা অনেকভাবে বলতে চাই, কেউ এর পরামর্শ ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয় অর্জন। প্রধানমন্ত্রী বলেন ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর পাল্টে দেয়া হয়েছিল ইতিহাস, কিন্তু এখন নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। ৭৫-১৫ আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছিল, এমনকি জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের কারণে হয়নি, তবে জাতিসংঘ ইতিমধ্যে একটা স্ট্যাম্প রিলিজ করেছে, আপনারা জানেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়ন মামলায় একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 9 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বুধবার ভার্চুয়াল কোর্টে কাশিমপুর কারাগার থেকে যুক্ত করা হয় মজনুকে। বিচারক তার সঙ্গে কথা বলেন এবং আসামি নিজের পক্ষে আইনজীবী চান কিনা জানতে চান। মজনু আইনজীবী চান এবং নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে মজনুকে একমাত্র আসামি করে গত 16 মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই দিনেই আদালত মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তরের আদেশ দেন। গত 5 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে রাজধানী কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নিপীড়নের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। 8 জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র্যাব। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং 16 জানুয়ারি আদালতেও অপরাধ স্বীকার করে মজনু। মোট 21 জন সাক্ষী তদন্তকারী সাক্ষ্য গ্রহণ করেছেন। ফোর্সফুল যে এটা রেপ করা হয়েছে সে মর্মে ডাক্তার মহোদয় এটা দিয়েছেন, রিপোর্ট দিয়েছেন। যেহেতু আজকে চার্জ হয়ে গেল, আগামী তারিখে সাক্ষ্য বিচার শুরু হবে এবং আশা করা যে আমরা ওই তারিখে আমরা সাক্ষ্য নিয়ে উপস্থিত হব।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অকেজো হয়ে আছে প্রায় 1 বছর ধরে। মূলত 3 অজুহাতে প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নভেম্বর মাস পর্যন্ত এই অচলাবস্থা কাটানো কঠিন। নভেম্বরের 8 তারিখে মিয়ানমারের সাধারণ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক দলগুলো বা সামরিক বাহিনী সবার প্রকাশ্য অবস্থানই রোহিঙ্গাদের বিপক্ষে। এখনো সেখানে ভোটিং সিম্প্যাথি রোহিঙ্গা বিরোধিতায়। তারা বরঞ্চ যে রোহিঙ্গা বিরোধী যদি সেন্টিমেন্টস তারা আরো করতে পারে, উস্কিয়ে দিতে পারে, তাতে করেই হয়তো ভোট আরো বেশি পাওয়া যেতে পারে। সরাসরি নির্বাচনের কথা না বললেও রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রাখার পেছনে করোনাকে সামনে আনছে মিয়ানমার। কোভিডের সময় আমরা দেখেছি তাদের মধ্যে এক ধরনের অনীহা কাজ করেছে, যদিও অফিসিয়ালি তারা বলছে তাদের দেশে কোভিড এফেক্টেড অনেক কম আছে। রাখাইন রাজ্যে গত কয়েক মাস ধরে সহিংসতা চলছে আরাকান আর্মি এবং দেশটির শৃঙ্খলা বাহিনীর মধ্যে। এরকম সহিংসতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তাও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ারেন্স অপারেশন চলছে, তো এই ক্লিয়ারেন্স অপারেশনে কিন্তু দুই পক্ষেরই হতাহতের খবরও আমরা পাচ্ছি এবং এতে করে কিন্তু অনেক সিভিলিয়ান তারা কোলাটারাল ড্যামেজের শিকার হচ্ছে এবং সেই সিভিলিয়ানদের মধ্যে রোহিঙ্গাও থাকতে পারে। যদিও আরাকান আর্মি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, অন্য প্রজাতির বা ওদের রাখাইন যারা আছে তাদের একটা ইনসার্জেন্স গ্রুপ। তবে ইলেকশনটা যেহেতু একটা ফাইনিট টাইমের মধ্যে হবে, ইনসার্জেন্সির ওরকম ফাইনিট কোনো টাইম হয়তো করা যায় না, তো সুতরাং ইলেকশনের পরে আমরা আশা করছি যে তাদের সাথে আমাদের যে অফিসিয়াল যোগাযোগ বা JWG যে মেকানিজমটা আছে সেটা আবার আমরা চালু করব। আমরা অবশ্য সবসময়। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। জেকেজির কথিত চেয়ারম্যান ডাক্তার সাবরিনার 2টি সচল জাতীয় পরিচয়পত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার সচল জাতীয় পরিচয়পত্র দুটি কেন তা জানতে ইসির কাছে চিঠিও দেওয়া হয়েছে। জেকেজির দুর্নীতি অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আক্তার মনি নির্বাচন কমিশনের কাছে সে চিঠি পাঠিয়েছেন। একজন নাগরিক কিভাবে 2টি জাতীয় পরিচয়পত্র রাখতে পারেন সে বিষয়ে ইসির কাছে জানতে চাওয়া হয়েছে। এছাড়া জেকেজি কিভাবে করোনা টেস্টের অনুমোদন পেল তাও জানতে চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন দুদক। পাশাপাশি জেকেজির অফিস থেকে জব্দ 15,000-এর বেশি ভুয়া করোনা টেস্ট রিপোর্টের তথ্য পুলিশের কাছে চাওয়া হয়েছে। সাবরিনা জেকেজি হেলথ কেয়ারে কি পদে ছিলেন তা জানতে নথিপত্র অনুসন্ধান করছে দুদক। এদিকে তার 2টি জাতীয় পরিচয়পত্র কিভাবে সচল রয়েছে তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। আমাদের কাছে অভিযোগ এসেছে সাবরিনার 2টা আইডি কার্ড সচল আছে। এখন আসলে 2টি সচল আছে না অচল আছে আমি তো বলতে পারবো না। এটা আর একটা অথরিটি আছে, তারা দেখেন, NID DG আছেন, তার একটা আলাদা অর্গানাইজেশন আছে, সেখানে দেখা এটা এর মাধ্যমে প্রজেক্টে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে। আমরা বলেছি যে এটা কিভাবে এই 2টা আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য। অবশেষে আত্মসমর্পণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সেই অফিস সহকারী আফজাল হোসেন, যার বিরুদ্ধে 1,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের করা আলাদা 2 মামলায় আফজালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আফজাল। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 2019 সালে 27 জুন দুদক উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। এর একটিতে আফজাল ও আরেকটিতে স্ত্রী রুবিনা সহ তাকে আসামি করা হয়। 2 মামলায় আফজাল দম্পতির বিরুদ্ধে 36,30,61,493 টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। ফেসবুকে নারীদের সঙ্গে বন্ধুত্ব করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের 4 বিদেশি সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তারা নাইজেরিয়া ও ঘানার নাগরিক। সিসাম, মোরো মোহাম্মদ, মরিসন ও অ্যান্থনি নামের এই 4 প্রতারক বিভিন্ন নারীর সঙ্গে বন্ধুত্ব করে এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমনই এক ভুক্তভোগী 55,000 টাকা গচ্চা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন
তারই ভিত্তিতে গ্রেফতার হয় 4 প্রতারক। তাদের কাছ থেকে 6টি ল্যাপটপ, 6টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি সিম জব্দ করা হয়েছে। তাদের বাংলাদেশি সহযোগীদেরও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানায় সিআইডি। বিদেশ থেকে দামি গিফট পাঠিয়েছে এমন কথা বলে কাস্টমস খরচ বাবদ নারীদের কাছ থেকে টাকা আদায় করত এই চক্র। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। জামালপুরে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার। এবং আবারও অস্থির কুষ্টিয়ার চালের মোকাম, প্রভাব খুচরা বাজারে। ছয় দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়ন মামলার চার্জ গঠন। নানা অজুহাতে রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রেখেছে মিয়ানমার। এবং জেকেজি সাবরিনার 2টি এনআইডি পেয়েছে দুদক, ইসিকে চিঠি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পররাষ্ট্র নীতিতেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি জানান, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে বিএনপিকে রাজনীতির কোনো সুযোগ দেয়া হবে না। আর নতজন পররাষ্ট্রনীতি জানেন না বলে শেখ হাসিনা এখন কেবল দেশ নয়, আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ। ৭৫-এর 15 আগস্টের ঘটনায় জিয়াউর রহমান সহ জড়িতদের তথ্য প্রমাণে এবং জনগণকে সত্য জানাতে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিশন গঠনের আহ্বানও জানান তিনি। সাংগঠনিক সম্পাদক যারা বলেন যে নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি, তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। মির্জা ফখরুল সাহেব, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি মানে না বলেই বিশ্বে আজকে শেখ হাসিনা আজ বাংলাদেশের নেতা নয়, বিশ্ব নেতায় পরিণত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে একটি বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও স্বামীর প্রেমিকাকে আটক করেছে পুলিশ। সকালে মাদারগঞ্জের গুনারিতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতরা হলো কাঠ ব্যবসায়ী হারুনুর রশিদের স্ত্রী মুসলিমা আক্তার শিখা ও 4 বছর বয়সী ছেলে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হারুন ও তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে প্রাণ হারিয়েছে আব্দুর রাজ্জাক মাঝি নামে এক স্কুল ছাত্র। নিহতদের মামা ইলিয়াস মাঝি জানান, সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য দক্ষিণ রাজারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে যায়। সেখানে খেলা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সহপাঠী মেহেদি হাওলাদার রাজ্জাককে ঘুষি মারে। রাজ্জাক মাটিতে পড়ে গেলে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য খবরে যাচ্ছে, চুয়াডাঙ্গায় বাবুর্চির সহকারী 2 বোনকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে বাড়িতে রান্নার কথা বলে তাদের ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। সোমবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ধর্ষণের শিকার ওই 2 নারী 5 জনকে আসামি করে দর্শনা থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমন বিশ্বাস নামে একজনকে আটক করেছে। ধর্ষণের শিকার 2 জনেই পুলিশ হেফাজতে আছেন। আজ তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে।
গত সোমবার বোয়ালিয়া গ্রামের সুমন বিশ্বাস বিয়ে বাড়িতে রান্নার কথা বলে দুই নারীকে ডেকে নিয়ে যায়। পরে তাদের নিয়ে যাওয়া হয় মামলার অন্যতম অভিযুক্ত মিলনের বাড়িতে। সেখানে রেখে 5 জন পালাক্রমে ধর্ষণ করে তাদের। বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে সকালে বিআইডব্লিউটিএল লঞ্চ বন্ধ রাখার ঘোষণা দেয়। ফলে বরিশাল থেকে ভোলা, হিজলা, চরমন্তাজ ও মেহেন্দিগঞ্জ সহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ ছাড়বে না। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার, নৌকা ও স্পিড বোটে যাতায়াত করলেও কর্তৃপক্ষের কোনো তদারকি নেই বলে অভিযোগ করেছেন অনেকে। ঝালকাঠি ও পিরোজপুর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার হেক্টর ফসলি জমি, তলিয়ে গেছে মাছের ঘের। কৃষি বিভাগ জানায় ঝালকাঠিতে 21,000 হেক্টর ফসলি জমির মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 10,500 হেক্টর। 2 শতাধিক মাছের ঘের ও 1000-এরও বেশি ছোট বড় পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ তলিয়ে গেছে। এসব ঘের ও পুকুরের মালিকরা কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা। বন্যায় পিরোজপুরের 7 উপজেলার 1.5 শতাধিক পুকুর ও ঘেরের 6 কোটি টাকা মূল্যের মাছ ভেসে গেছে। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলা। আজ 26 আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডির 14তম বার্ষিকী। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহার সহ 6 দফা দাবিতে বিক্ষোভের সময় ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন এবং আহত হন অনেকে। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ী দিবস পালন করছে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। দিবসটি উপলক্ষে গণহত্যা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সকাল 11টার দিকে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে 0 পয়েন্ট থেকে র্যালি করে পায়ে হেঁটে ভুবন মোহন পার্কে গিয়ে ফুল দিয়ে ফুলবাড়ীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়েও ফুলবাড়ী দিবস পালিত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আবারও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে ধান চালের দাম, তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। দফায় দফায় চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। প্রতিনিয়তই যদি চাউলের দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আগে ছিল তখন 1200 টাকা, 1250, এখন 1300 টাকা নিচ্ছে। পার কেজিতে 2-3 টাকা করে বেশি। এখন মানুষের আয়ের সাথে দামের মিল পড়ছে না। তবে বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই তাদেরও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। ওনারা বলছে ধানের দাম যদি আরো বাড়ে তাহলে চালের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগের কারণে বাংলাদেশে অনেক ধান নষ্ট হয়ে গেছে, সাপ্লাই যোগানের উপর যেহেতু নির্ভর করে এইভাবেই দামটা বেড়ে গেছে। চালের দাম বাড়ার বিষয়ে চালকল মালিকরা বরাবরের মতোই দুষলেন ধানের দাম বাড়াকে। সামনে আমনটি আসবে আর 3 মাস পরে, এখন সব লাগানি হয়ে গেছে, অনেক ধান থোড় হয়ে গেছে, 2 মাস 2.5 মাস ম্যাক্সিমাম 3 মাস, কিছু কাটারিয়া উঠবে। সেই ক্ষেত্রে বাজার যে ওই একেবারে বৈশাখ মাস ওঠা পর্যন্ত যে বাজার আহামরি হয়ে যাবে এটাও চিন্তা করা ঠিক না। কুষ্টিয়ায় 33টি বৃহৎ অ্যাগ্রো অটো রাইস মিল সহ ছোট বড় রাইস মিল প্রায় 600। পাশাপাশি ধান সিদ্ধ ও শুকানোর চাতাল রয়েছে 2000-এরও বেশি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঝিনাইদহের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। বিদেশি ফল ড্রাগন চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
ঝিনাইদহের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী। তাছাড়া অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে বিদেশি এই ফলটির আবাদ করছেন চাষিরা। জেলার 12 হেক্টরেরও বেশি জমিতে ড্রাগনের আবাদ হয়েছে। বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। প্রতি কেজি ড্রাগনের মূল্য 200 থেকে 300 টাকা। অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের চাষ বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। আমার খেজুর আছে, শরীফা আছে, অ্যাভোকাডো আছে, পেয়ারা আছে, বিভিন্ন প্রজাতির আম আছে। তা আমি সব থেকে দেখছি এখন ড্রাগনটা আর কি সব থেকে লাভজনক। পরিচর্যা ঠিকমতো করতে পারলে প্রথম বছর থেকেই মোটামুটি ড্রাগনে ফল পাওয়া সম্ভব। এখন পর্যন্ত 12 হেক্টর জমিতে যে পরিমাণ ড্রাগন আছে তাতে দেখা যায় যে এক বছরে প্রায় 3.5 থেকে 4 কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হচ্ছে। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের প্রতি ঐক্যের আহ্বান মেলানিয়ার। এবং বার্সেলোনা ছাড়তে মেসির চিঠি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমিরাতে ঢোকার নিয়ম নীতি 10 এবং 13 আগস্ট দ্রুত বদলে ফেলায় পরদিন 112 যাত্রী ফেরতের ঘটনাটি ঘটে। তবে সেই 112 জন সহ 868 যাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় সে দেশে পাঠানোর সুপারিশ করা হয়েছে। দুপুরে সিএবি সদর দপ্তরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং সংবাদ সম্মেলনে এসব তথ্য এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 14 তারিখের ফ্লাইটে যাত্রীদের ফেরত আসার ক্ষেত্রে বিমান বাংলাদেশের কিছু ত্রুটিও ছিল বলে জানান তিনি। আমাদের আবুধাবিতে যে বাংলাদেশ দূতাবাস যাত্রী ফেরত এবং এর ব্যাপারে আবুধাবি ইমিগ্রেশনের কোনো স্পষ্ট তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। মানে আবুধাবিতে যেসব চেঞ্জটা আছে এটা কিন্তু আমাদের ইয়াতে জানানো হয়নি এ ব্যাপারে, এবং এই ব্যাপারে পরবর্তী ফ্লাইটের জন্য কি করণীয় সে ব্যাপারে কোনো প্রয়োজনীয় দিক নির্দেশনা তারা দেয়নি আমাদেরকে, আমাদের এমবেসিকে জানেনি। এমবেসিও তাদের ইমিগ্রেশন জানতে চেয়েছিল, তারপরে আমাদের বিমান কর্তৃপক্ষ জানতে চেষ্টা করেছিল, আমাদের এয়ার আরবিয়ার থেকে জানার চেষ্টা করে, তাদেরই তো সংস্থা, কিন্তু কেউই কোনো সদুত্তর আবুধাবির ইমিগ্রেশন কাছ থেকে পায়নি। এবার দেশে বাইরের খবর। সব বর্ণের মানুষের ঐক্যের আহ্বান জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রিপাবলিকান পার্টির সম্মেলনে হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময়ে সহিংসতা ও লুটতরাজ বন্ধের আহ্বান জানান মেলানিয়া। বর্ণের উপর ভিত্তি করে কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছাতেও মার্কিনীদের প্রতি আহ্বান জানান তিনি। তার পরিবর্তে বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসের উপর মনোযোগ দিতে বলেন তিনি। এমন এক সময় একথা বললেন মার্কিন ফার্স্ট লেডি যখন উইসকনসিনে চলছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। জনমত জরিপে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির সম্মেলনের শেষ দিন ভাষণ দেবেন তিনি। Our lives have changed drastically. The invisible enemy, COVID-19, swept across our beautiful country. কোমাতে আছেন এ ধরনের খবর যখন প্রচার হচ্ছে, তখন দিব্যি নিজ দলের নীতি নির্ধারণী কমিটি পলিট ব্যুরোর বৈঠকে উপস্থিত হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবারের ওই বৈঠকে তিনি করোনা মহামারী ও উত্তর কোরিয়া উপকূলের দিকে ধেয়ে আসা টাইফুনের মোকাবেলার যথাযথ ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বেশ কিছু দুর্বলতা রয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া দাবি করে আসছে সেখানে কোভিড-19-এর কোনো অস্তিত্ব নেই। এদিকে দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন বাভি। এই সপ্তাহের শেষে উত্তর কোরিয়া উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
하나와 같이 절대 복종하고 그래서 안전 수위까지 물을 빨리 시급히 세우고 있습니다. 그리고 이제 우리 군의 খেলার খবর। ক্লাব ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন। বিশ্বাস করতে কষ্ট হওয়ারই কথা সমর্থকদের। তবে ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে বার্সেলোনাকে ফ্যাক্সের মাধ্যমে চিঠিও পাঠিয়েছেন মেসি। মহাগুরুত্বপূর্ণ এই ইস্যু নিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সভায় বসবেন বার্সা সভাপতি সহ ক্লাবের পরিচালকরা। আর পেরে উঠছেন না মেসি, প্রতিপক্ষকে ভয় ধরানো এলএম10 নিজেই হাঁপিয়ে উঠেছেন। ভালো লাগা ভালোবাসার ক্লাব বার্সেলোনায় আর থাকতে চান না, যেতে চাইছেন নতুন ঠিকানায়। ছিন্ন করতে চলেছেন 2 দশকের সম্পর্ক। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি 2021 সাল পর্যন্ত, কিন্তু তার চুক্তিতে একটি শর্ত রয়েছে। 2020 মৌসুম শেষে মেসি যদি চান ক্লাব ছাড়তে, তবে বার্সেলোনা তাকে কোনো শর্ত ছাড়াই ক্লাব ছাড়তে দেবে। মেসিকে চলতি মৌসুমে কিনতে হলে তার জন্য 700 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে হবে আগ্রহী ক্লাবকে। তবে বার্সার সঙ্গে সমঝোতায় চুক্তি বাতিল হলে মেসি ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে পারবেন। আর সেটা হলে মেসিকে নিতে আগ্রহী রয়েছে ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, পিএসজি ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো। এতে গেল মেসির ট্রান্সফার প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছেন মেসি? জনপ্রিয় বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, করোনার কারণে বড় রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ভরাডুবিতে ক্লাব সেই আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে ব্যর্থ হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতেই মেসিকে বিক্রি করতে চায় বার্সা। ক্লাব প্রেসিডেন্ট মারিয়া বার্তামেও চাইছেন বয়স্কদের ছেটে ফেলে নতুন দল তৈরি করতে। সেখানে মেসিকেও রেখেছেন তিনি। এমন পরিস্থিতির কারণে বার্তামেও ও মেসির সম্পর্ক আরো অবনতি হয়েছে। মেসির প্রস্থান চান ক্লাবের বেশ কয়েকজন পরিচালকও। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পর থেকে বোর্ডের সঙ্গে মেসির বনিবনা হচ্ছে না। তাছাড়া বার্তামেওয়ের পক্ষ নিয়ে বেশ কয়েকটি কাতালান প্রচার মাধ্যম শিরোনাম করেছে, বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতার জন্য মেসির আচরণগত সমস্যায় দায়ী। তাছাড়া প্রিয় সতীর্থ সুয়ারেজকেও নতুন ঠিকানা খুঁজতে বলেছেন বার্সার নতুন কোচ। এ পরিস্থিতিতে বার্সার পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগেই নিজে ক্লাব ছাড়ার কথা মনে করছেন মেসি। পাশাপাশি বার্সায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন ফুটবলের এই যুবরাজ। 2004 মৌসুমে বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন মেসি। এই সময় তিনি ক্লাবের হয়ে 10টি লিগ শিরোপা ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, আর ব্যালন ডি'র জেতেন 6 বার। মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু এবারের অবস্থাটা একেবারেই অন্যরকম। তাই সত্যি সত্যিই বার্সেলোনার সাবেক হতে চলেছেন মেসি। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। সরাসরি সেটে তিনি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যান্ডগ্রিনকে। জোকোভিচ অনুমেয় জয়ই পেয়েছেন অখ্যাত স্যান্ডগ্রিনের বিপক্ষে। প্রথম সেটে লড়াইটা এক পেশে করে ফেলেন জোকোভিচ, তবে দ্বিতীয় সেটে ভালোই লড়াই করেন যুক্তরাষ্ট্রের স্যান্ডগ্রিন। ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না, অভিজ্ঞতা আর কৌশলে জয় তুলে নেন নাম্বার 1। 6-2 সেটে প্রথম সেট জয়ী জোকোভিচ দ্বিতীয় সেটে 6-4 জিতে শেষ 8-এ পৌঁছে যান। সেমিফাইনাল নিশ্চিত করতে জোকোকে লড়তে হবে জার্মানির লেনার্ড স্ট্রাফের বিপক্ষে। তিনি ডেভিড গফিনকে হারান 6-4, 3-6 ও 6-4 গেমে। নিউজ আওয়ার শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে। ভালোবেসে কতজন কত কিছুই না করেন, এক গাছপ্রেমীও তেমনি লোকালয়ে ফিরিয়ে এনেছেন বন, যেখানে শুধু সবুজের সমারোহে নয়, আছে দুর্লভ প্রজাতির বৃক্ষ। মাহবুব ইসলাম পলাশের সেই সৃষ্টির খবর জানাচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান। গাছের এই অরণ্য আপনা আপনি নয়, মাহবুব ইসলাম পলাশের সৃষ্টি। ছোটবেলা থেকেই গাছ পাগল মানুষটি টিফিনের টাকা বাঁচিয়ে গাছ কিনে বাড়ির আশপাশে লাগাতেন। সেই ইচ্ছের পূর্ণতা এভাবেই। নিজ বাড়ির প্রায় 5.5 বিঘা জমি সবুজে একাকার। সুন্দরবনের সুন্দরী, বাঁশপাতা, চন্দন, গোলপাতা, সিঁদুর, রাতা, গন্ধগজারি সহ প্রায় 300 প্রজাতির 5000 গাছ পলাশের বাগানে।
এখানে আছে বিলুপ্ত হয়ে যাওয়া 43টি প্রজাতির গাছও। ভবিষ্যৎ প্রজন্ম যেন গাছ সম্পর্কে জানতে পারে এবং চিনতে পারে, কারণ এক সময় হয়তো এরা গুগলেই খুঁজে পাবে যে এই গাছটা আছে, কিন্তু লোকালয়ে পাবে না। কিন্তু আমি চাই যে শুধু গুগলেই নয়, ওনারা যেন বাস্তবে দেখতে পায় যে এখানে এই গাছগুলো আছে। সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট শেখপাড়া গ্রামের মাহবুব ইসলাম পলাশ একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু এলাকায় তার পরিচিতি গাছের ডাক্তার হিসেবে। বান্দরহোলা, চাপালিশ এবং চিত্রাশি, এবং এর কাঠ অনেক মূল্যবান। কেউ যদি এই পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করতে চায়, তাহলে এই 3টা গাছ ইউক্যালিপটাসের বিকল্প হিসেবে কেউ লাগাতে পারে। প্রতিদিনই কেউ না কেউ গাছের জন্য এখানে আসেন, গাছ উপহার পেয়ে খুশি হন। গাছের প্রতি পলাশের ভালোবাসায় গর্বিত তার মা, মুগ্ধ সবাই। আমার ছেলে অনেক গাছ ভালোবাসে, আমি কোনোদিন তাকে বাধা দিইনি। আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি এই গাছের পাশে থাকবো। পলাশ ভাইয়ের এই বিরল সংগ্রহশালার জন্য আসলে আমাদের এই বাজার ভদ্রঘাট শেখপাড়া এখন অনেক পরিচিত হয়েছে। প্রত্যেকটি মানুষের দেহে অক্সিজেনের দরকার, সেটি আমরা যদি আমার নিজ নিজ বাড়িতে সেটির ফ্যাক্টরি গড়ে তুলি, তাহলে কিন্তু আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকবো। গাছ সংগ্রহের পাশাপাশি সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোক্তাকে বিনামূল্যে চারা দিয়ে থাকেন পলাশ। তার ইচ্ছা ভবিষ্যতে একটি গবেষণাগার এবং কৃষি জাদুঘর গড়ে তোলা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। এটির সাথে শেষ করব, তবে যাবার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব। 6 দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়ন মামলার চার্জ গঠন। নানা অজুহাতে রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রেখেছে মিয়ানমার। জেকেজি সাবরিনার 2টি এনআইডি পেয়েছে দুদক, ইসিকে চিঠি। জামালপুরে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার। আবারও অস্থির কুষ্টিয়ার চালের মোকাম, প্রভাব খুচরা বাজারে। ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের প্রতি ঐক্যের আহ্বান মেলানিয়ার। এবং বার্সেলোনা ছাড়তে মেসির চিঠি। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AM লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।